একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 48, মানে মক টেস্ট নাম্বার 48। আর এর আগে আমরা 47টা মক টেস্ট আলোচনা করি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে, কারণ তাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট হবে এই ক্লাসটি। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, পৃথিবীর মুক্তিবেগের মান কত? অপশন এ 10 কিলোমিটার পার সেকেন্ড, বি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সি হচ্ছে 2.38 কিলোমিটার পার সেকেন্ড, আর অপশন ডি হচ্ছে 112 কিলোমিটার পার সেকেন্ড। তো বলো অ্যান্সারটা কী হবে? যারা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা লাইভ চ্যাটে জানাবে যে এর অ্যান্সারটা কী হবে। পৃথিবীর মুক্তিবেগের মান কত? দেখো ফ্রেন্ডস, মুক্তিবেগটা কী জিনিস আমি তোমাদেরকে বলে দিই। মুক্তিবেগটা হচ্ছে মানে এমন একটা বেগ, ঠিক আছে, যে বেগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু যদি ছোড়া হয়, সেই বস্তুটা পৃথিবীর মানে পৃথিবীর দিকে আর কিন্তু আসবে না, পৃথিবীর মহাকর্ষ বা অভিকর্ষীয় ত্বরণের বাইরে চলে যাবে সেই বস্তুটা। তো সেটাই হচ্ছে মুক্তিবেগ। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে এর পৃথিবীর মুক্তিবেগের মান। মানে যদি এই বেগে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ছোড়া হয়, তাহলে কিন্তু মানে সেই বস্তুটা আর পৃথিবীর কেন্দ্রের দিকে আসবে না, মানে পৃথিবীর পৃষ্ঠতে আর আসবে না, মানে সেই বস্তুটা মহাকর্ষে চলে যাবে, ঠিক আছে, মহাশূন্যে চলে যাবে। এরপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভোল্ট নিম্নের কিসের একক? অপশন এ তড়িৎ প্রবাহ, বি হচ্ছে তড়িৎ আধান, সি হচ্ছে রোধ, আর অপশন ডি হচ্ছে বিভব প্রভেদ। তো বলো অ্যান্সারটা কী হবে? ভোল্ট যেটা, সেটা কিসের একক? প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর দেখো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউপির এক্সামে দেয়। এই যে যতগুলো প্রশ্ন নিয়েছিল 30টি প্রশ্ন, এই 30টি প্রশ্ন যেরকম নেওয়া হয়েছে সেরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? ভোল্ট নিম্নের কিসের একক? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে, মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর। বিভব প্রভেদের একক হচ্ছে কি? ভোল্ট। আমি তোমাদেরকে প্রত্যেকটা একটা বলে দিই। দেখো ফ্রেন্ডস, তড়িৎ প্রবাহের একক হচ্ছে, মনে রাখবে এম্পিয়ার। এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ঠিক। আর দেখো তড়িৎ আধানের একক মনে রাখবে কুলম্বকে দেখবে সি দ্বারা ডিনোট করা হয়। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। আর রোধের একক কি বলো? এটা হচ্ছে ওহম, তোমরা সবাই জানো রোধের একক হচ্ছে ওহম, ঠিক। আর বিভব প্রভেদের একক কি বলে? এটা বলে ভোল্ট, একে ভি দ্বারা ডিনোট করা হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অতিবেগুনি রশ্মির উৎস হলো অপশন এ সূর্য, বি হচ্ছে পৃথিবী, সি হচ্ছে চাঁদ, আর অপশন ডি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো বলো অ্যান্সারটা কী হবে? অতিবেগুনি রশ্মির উৎস হলো কি? প্রত্যেকে অ্যান্সারটা পারবে আমি জানি, প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। আর দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা প্রত্যেকের জানা আছে, ঠিক আছে, দেখি কার কোনো জেনারেল নলেজ রয়েছে। তো ফ্রেন্ডস, অতিবেগুনি রশ্মির উৎস কি? তো দেখো ফ্রেন্ডস, অতিবেগুনি রশ্মির উৎস কি? তোমরা সবাই জানো সূর্য, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। সূর্য থেকেই তো অতিবেগুনি রশ্মি আসে। তাই তো আমরা বলি যে মানে আমাদের পৃথিবীতে কী রয়েছে? একটা ওজোন স্তর রয়েছে, ঠিক আছে। ওজোন স্তরটা কি বিভিন্ন গ্যাসের কারণে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হওয়ার ফলে কি এই যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসা, এগুলো ডাইরেক্ট পৃথিবীতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। পৃথিবীতে ঢোকার পর কি আমাদের শরীরের উপর পড়ছে, আর শরীর যদি স্কিনের উপর পড়ে তাহলে কিন্তু স্কিন ক্যান্সার, তো এইভাবে কিছু রোগ হয়, ঠিক আছে। তো এই অতিবেগুনি রশ্মিটা সূর্য থেকে আসে, ঠিক আছে। আর ওজোন গ্যাসটা সেটাকে মানে ফিল্টার করে, কিন্তু যদি ওজোন গ্যাসটা ক্ষয় হয়ে যায় তাহলে এই অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে আসবে, যার ফলে আমাদের কিন্তু অনেক রকমের রোগ মানে রোগের সমস্যা হবে আর কি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মনে রাখবে অতিবেগুনি রশ্মি যে উৎস হচ্ছে সেটা হচ্ছে সূর্য, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট তো এর পরের প্রশ্ন, খাবার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? অপশন এ ফরমালিন, বি হচ্ছে ফর্মালডিহাইড, অপশন সি হচ্ছে কলোয়েড, আর অপশন ডি হচ্ছে খাবার সোডা। তো বলো অ্যান্সারটা কি হবে? খাবার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই যারা পারবে অ্যান্সারটা দাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে, মনে রাখবে অপশন এ হবে এর সঠিক উত্তর। ফরমালিন ব্যবহার করা হয় খাবার সংরক্ষণ করার জন্য, ঠিক আছে। যে সমস্ত খাবারগুলো দেখবে
এরোপ্লেনে যায়, ঠিক আছে। তো সেই সমস্ত খাবারগুলো সংরক্ষণ মানে কিছুক্ষণ মানে যে দেখো 2-3 ঘন্টা 4 ঘন্টা রাখার জন্য এই ফরমালিন ব্যবহার করা হয়। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ রন্টজেন, অপশন বি ল্যামার্ক, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, আর অপশন ডি হচ্ছে হরগোবিন্দ খুরানা। তো বলো অ্যান্সারটা কী হবে? পেনিসিলিন কে আবিষ্কার করেন? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে এক্স রে বা এক্স রশ্মি যেটা সেটা আবিষ্কার করেন কে? রন্টজেন আবিষ্কার করেন এক্স রশ্মি। আর বায়োলজি শব্দের প্রবক্তা, বায়োলজির নামকরণ করে কে? বায়োলজি শব্দের প্রবক্তা কে? এটা হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবক্তা। আর বললাম যে যেটা আর আলেকজান্ডার ফ্লেমিং যেটা সেটা হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন তিনি। আর মনে রাখবে হরগোবিন্দ খুরানা, হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করে? হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করে কে? হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, রক্তের কোন শ্রেণীতে অ্যান্টিবডি থাকে না? অপশন এ ভিটামিন এ, আচ্ছা অপশন এ বি এ শুধু, অপশন বি বি, অপশন সি এ বি, আর অপশন ডি রয়েছে ও। তো বলো অ্যান্সারটা কি হবে? রক্তের কোন শ্রেণীতে অ্যান্টিবডি থাকে না? প্রত্যেকে অ্যান্সারটা জানো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে সর্বজনীন গ্রাহিতা কোনটাকে বলা হয়? সর্বজনীন গ্রাহিতা বলা হয় এ বিকে, আর সর্বজনীন দাদাকে বলা হয় ওকে। তো মনে রাখবে সর্বজনীন গ্রাহিতা যে, ঠিক আছে, তার অ্যান্টিবডি থাকে না। সর্বজনীন গ্রাহিতা যে তার অ্যান্টিবডি থাকে না, মানে এর অ্যান্সারটা হবে অপশন সি। আর অ্যান্টিজেন কার থাকে না? মনে রাখবে গ্রুপ ওটার, ঠিক আছে, গ্রুপ ওটার অ্যান্টিজেন থাকে না, আর এর অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, এবির অ্যান্টিবডি থাকে না। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আরবিসি জীবনকাল কতদিন? অপশন এ 220 দিন, বি হচ্ছে 120 দিন, সি হচ্ছে 102 দিন, আর অপশন ডি হচ্ছে 5 থেকে 7 দিন। তো আরবিসি যে জীবনকাল সেটা কতদিন? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে আরবিসির যে জীবনকাল সেটা হচ্ছে 120 দিন হচ্ছে আরবিসির জীবনকাল। প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, তামাক গাছের নিম্নের কোন উপখাতটি পাওয়া যায়? ঠিক আছে, তামাক গাছে নিম্নে কোন উপখাতটি পাওয়া যায়? অপশন এ রেসারপিন, বি হচ্ছে কুইনাইন, সি হচ্ছে দেখো মরফিন, আর অপশন ডি হচ্ছে নিকোটিন। তো বলো অ্যান্সারটা কী হবে? তামাক গাছে কোন উপখাতটি পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই যারা যারা পারবে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর। নিকোটিন পাওয়া যায়, তামাক গাছে কী পাওয়া যায়? নিকোটিন পাওয়া যায়, ঠিক। তো ফ্রেন্ডস, আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে রেসারপিন যেটা সেটা কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়, ঠিক। আর কুইনাইন যেটা সেটা পাওয়া যায় সিঙ্গেকানা গাছের ছালে পাওয়া যায়, সিঙ্গেকানা গাছের ছালে। আর মরফিন যেটা সেটা মনে রাখবে আফিং গাছের ফুল ও ফলে পাওয়া যায় মরফিন। আর নিকোটিন যেটা সেটা বললাম যে তামাক গাছে পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো দেওয়া রয়েছে নিকোটিন যেটা সেটা তামাক গাছের পাতাতে পাওয়া যায়, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম বাঁধ এর নাম কি? অপশন এ ভাকরা নাঙ্গাল, অপশন বি হীরাকুদ বাঁধ, অপশন সি হচ্ছে সুয়েজ খাল, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটি কী হবে? পৃথিবীর উচ্চতম বাঁধটার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো ফ্রেন্ডস, মনে রাখবে পৃথিবীর যদি উচ্চতম বাঁধ জিজ্ঞাসা করা হয় সেটা মনে রাখবে অপশন এ ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে পৃথিবীর উচ্চতম বাঁধ, ঠিক আছে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম কি? অপশন এ মুম্বাই জাদুঘর, বি হচ্ছে দিল্লি জাদুঘর, সি হচ্ছে কলকাতা জাদুঘর, আর অপশন ডি হচ্ছে ভারতীয় জাদুঘর। তো বলো অ্যান্সারটি কী হবে? পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতীয় জাদুঘর হচ্ছে পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম, ভারতীয় জাদুঘর। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, বাগানের শহর কাকে বলে? অপশন এ কানাডা, বি হচ্ছে মুম্বাই, সি হচ্ছে ব্যাঙ্গালোর, অপশন ডি হচ্ছে কেরালা। আর দেখো আচ্ছা, তো বলো অ্যান্সারটা কী হবে? বাগানের শহর যেটা সেটা কাকে বলে? এই দেখো 4টা অপশন দেওয়া রয়েছে, কোনটা হবে প্রত্যেক অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, বাগানের শহর মনে রাখবে সেটাকে বলা হয় অপশন সি, ঠিক আছে, ব্যাঙ্গালোরকে বলা হয় বাগানের শহর, ঠিক। তো আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে কানাডাকে বলা হয় তুষার মানবী, ঠিক আছে। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার,
আর বেঙ্গালুরুকে বলা হয় বাগানের শহর। আর এইভাবে মনে রাখবে কেরালাকে বলা হয় কি ভারতের মশলার বাগান। দেখো ফ্রেন্ডস, বাগানের শহর আর মশলার বাগান এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান, আর বাগানের শহর যদি বলা হয় তার মধ্যে বেঙ্গালুরুকে বলা হয় বাগানের শহর। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এই যে কাকে কোন শহরগুলোকে কী কী বলা হয়, তো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যতগুলো টপিক এখান থেকে যতগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক, এরপর দেখো এরপরের প্রশ্ন হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম কি? অপশন এ রিয়েল, বি হচ্ছে দেখো রুবেল, সি হচ্ছে ইউরো, আর অপশন ডি হচ্ছে ডলার। তো বলো অ্যান্সারটা কী হবে? ব্রাজিলের মুদ্রার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ক্যাপিটাল আর কারেন্সি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন 100% এক্সামে দেবে। তো অবশ্যই তোমরা আশা করি এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার করেছো সবাই। ঠিক আছে, তো এর অ্যান্সারটা কী হবে অবশ্যই প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ, ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়েল। রিয়েল হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম। ঠিক, অবশ্যই আমরা দেখে নেব। মনে রাখবে রিয়েল যেটা সেটা হচ্ছে ব্রাজিল, ইরান এই দুটো দেশের মুদ্রার নাম। আর রুবেল যেটা সেটা মনে রাখবে রাশিয়ার। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। আর ইউরো যেটা সেটা হচ্ছে স্পেন, পর্তুগাল, ইতালি এই তিনটে দেশের, স্পেন, পর্তুগাল, ইতালি, ঠিক আছে, এই তিনটে দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আর ডলার যেটা সেটা মনে রাখবে আমেরিকা, নিউজিল্যান্ড এই দুটো দেশের যে মুদ্রার নাম সেটা হচ্ছে ডলার। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, বি হচ্ছে ক্রিকেট, আর সি হচ্ছে দেখো দাবা, অপশন ডি হচ্ছে কুস্তি। তো বলো অ্যান্সারটা কী হবে? হাফ নেলসন শব্দ যেটা সেটা কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে স্পোর্ট এই টপিকটা থেকে তোমরা 4 থেকে 5টা প্রশ্ন এক্সামে কমন পাবেই। তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, হাফ নেলসন যে শব্দ যেটা সেটা মনে রাখবে কুস্তি খেলার সাথে যুক্ত। দেখো ফ্রেন্ডস, 2018 আর 2019 এই দুটোর প্রিলিমিনারি এক্সামে এই স্পোর্ট থেকে যে কোন খেলাতে কোন শব্দগুলো ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকটাতেই এসেছে। তাই আমি তোমাদেরকে বলছি যে স্পোর্ট যে টপিকটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে কোনো এক্সামে, এখানে গ্রুপ ডি এক্সাম বলো বা এই যে ডাব্লিউপির এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো, যে কোনো এক্সামে তোমরা স্টেট এক্সাম বলো, প্রত্যেকটা এক্সাম তোমরা 3 থেকে 4টা প্রশ্ন তো 100% পাবে এই টপিকটা থেকে। তো তাই আমি তোমাদেরকে বলি যে এই টপিকটা একটু ভালোভাবেই রেডি করো। ঠিক আছে, তো দেখো এর অ্যান্সারটা হবে অপশন ডি কুস্তি। ঠিক আছে, হাফ নেলসন শব্দ যেটা সেটা কুস্তি খেলার সাথে যুক্ত। তো মনে রাখি ফ্রেন্ডস, কুস্তি খেলার সাথে হিপ, হাফ আর নেলসন, ঠিক আছে, হিপ, হাফ, নেলসন এই দুটো শব্দ যুক্ত কুস্তি খেলার ক্ষেত্রে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ ফুটবল, বি হচ্ছে ক্রিকেট, সি হচ্ছে হকি, আর অপশান ডি হচ্ছে টেনিস। তো বলো অ্যান্সারটা কী হবে? ধ্যানচাঁদ ট্রফি যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? তো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি। মনে রাখবে হকি খেলার ক্ষেত্রে ধ্যানচাঁদ ট্রফি দেওয়া হয়। হকি খেলার ক্ষেত্রে আরও অনেক ট্রফি দেওয়া হয়, যেমন মনে রাখবে আগা খান ট্রফি, ঠিক আছে, ধ্যানচাঁদ ট্রফি, তারপর আর রয়েছে দেখো আরও অনেক রয়েছে। ঠিক আছে, তো আমার এই দুটো মনে আসছে, বাকিগুলো মনে এলে তোমাদের বলে দিতাম। ঠিক, তো ফ্রেন্ডস এখানে দেখো দেওয়া রয়েছে প্রত্যেকটাই। তো মনে রাখবে আগাখা কাপ রয়েছে, আর রয়েছে ক্লার্ক ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, নেহরু ট্রফি, ওয়েলিংটন ট্রফি, বেটন কাপ। ঠিক আছে, তো এই যে সমস্ত খেলার এই হকি খেলার ক্ষেত্রে এই সমস্ত কাপগুলো দেওয়া হয়। এইভাবে মনে রাখবে ক্রিকেট খেলার ক্ষেত্রে কোন কোন কাপ দেওয়া হয়, ফুটবল খেলার ক্ষেত্রে কোন কোন কাপ দেওয়া হয়, টেনিস খেলার ক্ষেত্রে কোন কোন কাপ দেওয়া হয়, দাবা খেলাতে কোন কোন কাপ দেওয়া হয়। তো এই যে সমস্ত টপিকটি তোমরা ভালোভাবেই ক্লিয়ার করবে। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলে? অপশন এ বাংলাদেশ, বি চীন, সি হচ্ছে জাপান, আর অপশন ডি হচ্ছে তিব্বত। তো এর অ্যান্সারটি কিন্তু প্রত্যেকেরই পারা উচিত, যারা প্রত্যেক লাইভ দেখছো প্রত্যেকের এর অ্যান্সারটা দাও আর কি হবে এর অ্যান্সারটা প্রত্যেকেরই পারা উচিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর সহজও প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে, কাকে বলা হয় ভূমিকম্পের দেশ? জাপানকে বলা হয়। অপশন সি হবে এর সঠিক উত্তর। ঠিক, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, স্বরাজ দলের সভাপতি কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, বি হচ্ছে মতিলাল নেহরু, সি হচ্ছে দেখো জওহরলাল নেহরু, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো স্বরাজ দলের সভাপতি কে ছিল? প্রত্যেকে অ্যান্সারটা জানাও আর কি, যারা পারবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ চিত্তরঞ্জন দাস ছিল স্বরাজ দলের সভাপতি। কে ছিল? চিত্তরঞ্জন দাস। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ আকবর, বি জাহাঙ্গীর,
সি হচ্ছে শাহজাহান আর অপশন ডি হচ্ছে অরঙ্গজেব। তো বলো অ্যান্সারটা কি হবে? দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর। শাহজাহান কে নির্মাণ করেন? দিল্লি জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেন। অপশন সি হবে এর সঠিক উত্তর। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, তুঘলক বংশের শেষ রাজার নাম কি? তুঘলক বংশের শেষ রাজার নাম কি? অপশন এ মোহাম্মদ বিন তুঘলক, বি হচ্ছে ফিরোজ তুঘলক, সি হচ্ছে দেখো নাসির মাহমুদ তুঘলক, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো তুঘলক বংশের শেষ রাজার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি নাসির মাহমুদ তুঘলক হচ্ছে তুঘলক বংশের শেষ রাজা। আর তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে মনে রাখবে মোহাম্মদ বিন তুঘলক হচ্ছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা, আর শেষ রাজা মনে রাখবে নাসির মাহমুদ তুঘলক। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, সাতবাহনদের মুদ্রার নাম কি? অপশন এ পান, বি হচ্ছে পালি, সি হচ্ছে প্রাকৃত, আর অপশন ডি হচ্ছে প্রোটিন। তো কি হবে অ্যান্সারটা? সাতবাহনদের মুদ্রার নাম কি? তো এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি প্রোটিন, যেটা সেটা হচ্ছে সাতবাহনদের মুদ্রার নাম। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বৈদিক যুগে গরুকে কি বলা হতো? অপশন এ সোনানি, বি হচ্ছে দেখো কুলপা, সি হচ্ছে গোপ, আর অপশন ডি হচ্ছে অগ্ন। তো বলো অ্যান্সারটা কি হবে? দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা আমি কিন্তু অনেকবার আলোচনা করেছি। যারা যারা আমার এই ক্লাসগুলো দেখেছো তারা অনেকেই মানে এই প্রশ্নটা প্রায় মুখস্থই হয়ে গেছে। তো বলো এর অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। বৈদিক যুগে গরুকে কি বলা হয়? একে বলা হয় অগ্ন বলা হয়। অপশন ডি অগ্ন বলা হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন। আর দেখো এখান থেকে যে বিষয়গুলো মানে বলা হয় আমি তোমাদেরকে বলে দিই যে বৈদিক যুগে কি বলা হয়? মানে কুলের প্রধানকে বা পরিবারের প্রধানকে কি বলা হয়? কুলপা বলা হয়। ঠিক আছে, আর সেনাকে কি বলা হয়? সেনানি বলা হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, জৈন ধর্মের ধর্মগ্রন্থ কি ভাষায় লেখা? অপশন এ পালি, বি হচ্ছে প্রাকৃত, সি হচ্ছে সংস্কৃত, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো জৈন ধর্মের ধর্মগ্রন্থ কি ভাষায় লেখা? তো ফ্রেন্ডস, তার আগে আমি তোমরা আমাকে জানাও যে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থটার নামটাই কী ছিল, আগে সেটা জানাও, তারপর বলবে যে সেটা কি ভাষায় লেখা। প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে, এর অ্যান্সার যেটা সেটা হবে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। আর এই যে দ্বাদশ অঙ্গ যেটা সেটা মনে রাখবে প্রাকৃত ভাষায় লেখা। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। আরেকটা কথা মনে রাখবে ফ্রেন্ডস, বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ তার নাম ত্রিপিটক। ঠিক, ত্রিপিটক। আর সেই ত্রিপিটক যেটা সেটা মনে রাখবে পালি ভাষায় লেখা। অপশন এ সেক্ষেত্রে হবে পালি ভাষায় লেখা ত্রিপিটক যেটা। ঠিক, আর দেখো এখানে হবে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যেটা সেটা কী ভাষায় লেখা? এটা হবে প্রাকৃত ভাষায় লেখা। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কার্যকর নদী পরিকল্পনাটির নাম কি? অপশন এ মহানদী পরিকল্পনা, বি হচ্ছে দামোদর নদী পরিকল্পনা, সি হচ্ছে ময়ূরাক্ষী নদী পরিকল্পনা, আর অপশন ডি হচ্ছে তুঙ্গভদ্রা নদী পরিকল্পনা। তো বলো অ্যান্সারটা কি হবে? ভারতের সর্বপ্রথম কার্যকর নদী পরিকল্পনাটার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন এ মহানদী পরিকল্পনা হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকর নদী পরিকল্পনা। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, কপিলধারার জলপ্রপাত কোন নদীর উপর আছে? অপশন এ সোন, বি হচ্ছে দেখো চম্বল, সি হচ্ছে নর্মদা, আর অপশন ডি হচ্ছে কৃষ্ণা। তো কপিলধারার যে জলপ্রপাতটা সেটা কোন নদীর উপর আছে? দেখো ফ্রেন্ডসের অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নর্মদা নদীর উপর রয়েছে কপিলধারা জলপ্রপাত। কোন নদীর উপর? নর্মদা নদীর উপর রয়েছে। অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন কি বলছে, সংবিধানের জনক কাকে বলে? অপশন এ জওহরলাল নেহরু, বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে বি আর আম্বেদকর, আর অপশন ডি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো বলো অ্যান্সারটা কী হবে? সংবিধানের জনক কাকে বলে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা সবাই জানো। যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সার যেটা সেটা মনে রাখবে সংবিধানের জন্য কাকে বলা হয়? বি আর আম্বেদকর। অপশন সি বি আর আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো রাজ্যপাল হতে হলে কমপক্ষে কত বয়স লাগবে? অপশন এ 20 বছর, বি হচ্ছে 25 বছর,
সি হচ্ছে আচ্ছা সিও দেওয়া রয়েছে 25 বছর, অপশন ডি দেওয়া রয়েছে দেখো 35 বছর। তো ফ্রেন্ডস এটা বাদ দাও, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কী হবে? রাজ্যপাল হতে হলে কমপক্ষে কত বছর বয়স লাগবে? তো দেখো মনে রাখবে রাজ্যপাল আর রাষ্ট্রপতি ক্ষেত্রে মনে রাখবে সেটা হচ্ছে 35 বছর বয়স লাগবে মিনিমাম, মানে যোগ্যতা হচ্ছে 35 বছর বয়স লাগবে, তারপর সে ব্যক্তি রাষ্ট্রপতি বা রাজ্যপাল হতে পারবে, ঠিক। আর দেখো ফ্রেন্ডস এখানে তোমাদেরকে আচ্ছা বাদ দাও, ছাড়ো। এরপরের প্রশ্ন দেখো 26 নাম্বার, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশন এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, আর অপশন ডি হচ্ছে কোনো মেয়াদকাল নেই। তো বলো অ্যান্সারটা কী হবে? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ যেটা সেটা কত বছর? প্রত্যেকে অ্যান্সারটা জানা। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশন বি, মনে রাখে 62 বছর হচ্ছে অপশন বি, 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ যেটা সেটা হচ্ছে 62 বছর। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন কি বলছে, সংবিধান সংশোধন বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? সংবিধান সংশোধন যে বিষয়টা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অপশন এ আমেরিকা, বি ব্রিটেন, সি দক্ষিণ আফ্রিকা, আর অপশন ডি হচ্ছে আয়ারল্যান্ড। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন মানে পদ্ধতিটা বা বিষয়টা? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন সি, মনে রাখবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়। কোথা থেকে নেওয়া হয়? দক্ষিণ আফ্রিকা থেকে। আর দেখো আমেরিকা থেকে মনে রাখবে কী নেওয়া হয়? এখান থেকে নেওয়া হয় মনে রাখবে মৌলিক অধিকার বিষয়টা নেওয়া হয়, আর কি নেওয়া হয়? আর নেওয়া হয় রাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়, ঠিক আছে। এই যে দুটো, আর উপরাষ্ট্রপতির ধারণা, ঠিক আছে, এই দুটো নেওয়া হয় আমেরিকা থেকে, ঠিক। আর দেখো ব্রিটেন থেকে কী নেওয়া হয়? এখান থেকে নেওয়া হয় মনে রাখবে এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই দুটো নেওয়া হয় ব্রিটেন থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে তোমাদেরকে বললাম যে আমাদের ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটা বা বিষয়টা নেওয়া হয়, ঠিক। আর আয়ারল্যান্ড থেকে মনে রাখবে এখান থেকে নেওয়া হয়, কী নেওয়া হয়? ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয় এই আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন কি বলছে, জাতীয় ক্যালেন্ডারে এক বছরে কটি দিন থাকে? অপশন এ 360টা, বি হচ্ছে দেখো 365টা, সি হচ্ছে 366টা, আর অপশন ডি হচ্ছে 180টা। তো জাতীয় ক্যালেন্ডারে এক বছরে কটা দিন থাকে? প্রত্যেকে অ্যান্সারটা জানা। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে জাতীয় ক্যালেন্ডারে মনে রাখবে এক বছরে থাকে 365টা দিন। আর এই যে জাতীয় ক্যালেন্ডারের প্রথম দিন যেটা সেটা মনে রাখবে পয়লা চৈত্র থেকে এই দিনটা শুরু হয়, ঠিক আছে। অপশান দেখো পয়লা চৈত্র হবে এর সঠিক অ্যান্সার, আর এই যে 365 দিন হবে এর অ্যান্সার। জাতীয় ক্যালেন্ডার যে মানে এক বছর কটা দিন হয়? তো মনে রাখবে 365টা দিন হয়, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? অপশান এ 295টি, বি 238টি, সি হচ্ছে দেখো 280টি, আর অপশান ডি হচ্ছে 210টি। তো বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? দেখো ফ্রেন্ডস এই কিছুদিন আগে বিধানসভার ভোটটা পার হলো, তো বলো অ্যান্সারটা এর কী হবে? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখবে 295টি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন আর 30 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সরকারি গাণিতিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? অপশান এ 18 জন, বি হচ্ছে 20 জন, সি হচ্ছে 25 জন, আর অপশান ডি হচ্ছে 22 জন। তো সরকারি গাণিতিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। দেখো ফ্রেন্ডস অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশান ডি, মনে রাখবে 22 জন মানে সদস্য নিয়ে এই সরকারি গাণিতিক কমিটিটা গঠিত হয়, ঠিক। আর দেখো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর 30টা প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নেরই অ্যান্সার দিয়েছো। তো ফ্রেন্ডস 30টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো অবশ্যই প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো। আর এই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলের সমস্ত আপডেট এবং এই যে জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ক্লাসে রাত 8টার সময়। আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।